টিকে থাকাটাই অনেক বড় কঠিন বড় একটা ব্যাপার। কারণ ভালোবাসা একতরফা ভালোবাসলে সম্পর্ক হয় না, উভয় পক্ষে ভালোবাসতে হয়। তো আমার ক্ষেত্রে এটাই হয় যে আমি একতরফাভাবেই ভালোবাসি, উভয় পক্ষে পাই না, তখনই আমার সাথে মানুষের একটা মনোমালিন্য লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি নীলু রাজশাহী থেকে বলছি। আজকের গ্রামের দৃশ্য নিয়ে আসলাম আমার শ্বশুর বাড়ি। আমার নাতনি আমার নাতি মিলে আমরা আব্দুর রাজ্জাক সাহেবের, সবাই চেনেন মনে হয় কি অবশ্যই সবাই চেনেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওনার মাহফিল ছিল আমাদের, ওনার মাদ্রাসা আমার শ্বশুর বাড়ির কাছে ডাঙ্গিপাড়ায়। তো এখানে আমরা সবাই 3 দিনের জন্য গিয়েছি, আমার 2 মেয়ে, আমি, মানে আমরা সপরিবারে, আমার হাজব্যান্ড বাদে। ওই দিন আবার ও ছুটি আসতে পারেনি। তো আমাদের যাওয়ার উদ্দেশ্য করে আপা আবার বাইরে একটা চুলা তৈরি করেছে যে তোরা আসবি, এখানে রোদ্রে বসে বসে সবাই রান্না করব। তো খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে আপার বড় বোন। তো আপা বসে বসে রান্না করছে, আমরা কি খেতে পছন্দ করি না করি এগুলো সব করছে। আসলেই তাই, ভালোবাসাটা বড় জিনিস। আপা রান্না করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ব্লগ করছি। তো আমার খুব ভালো লাগছিল। আর আমি গেলে আপা মানে কোথায় কি পাবে, কি দিয়ে ভর্তা করবে, কি দিয়ে কোন ভর্তা করবে, এত কিছু সে দৌড়ায় বেড়ায় যে রান্না করার জন্য। আমার আমার ইমিডিয়েট বড়। তো ওই যার আমার ছেলে আর আপার ছেলে সমবয়সী। আপার ছেলেটা আজকে 3 বছর হলো মারা গেছে, যেটার আগের ব্লগে আপনাদেরকে আমি বলেছি। তো যাই হোক, বাসাটা এখন আপা কমপ্লিট করতে পারেনি, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন ভিতরে টাইলস হবে, বাইরে প্লাস্টার হবে। তার মাঝেই মানে বাসা শুরু করার কিছুদিন পরেই বড় বড় অ্যাক্সিডেন্টগুলাই করে ফেলেছিল। যেমন ছেলে বিয়ে করলো, তারপরে ছোট ছেলেটা মারা গেল। মানে ও কোনো কিছু সামলে ওঠার আগেই ওর সব কিছু মানে খুব তাড়াতাড়ি যেন নিঃশেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে ধৈর্য দিয়েছে, ওর অনেক ধৈর্য। তো আসলে সংসারে অনেক কিছু করতে পারেনি, আস্তে আস্তে সব কিছু করছে। তো সকালে সব বিছনাপত্র গুছিয়ে আমার নাতনিরাও বাইরে সব খেলাধুলা করছে। আসলে মানুষজন অনেক গ্রামে দেখা যায় মাহফিল হলে বাইরের থেকে ঈদের মতন লোকজন আসে, তো খুব ভালো লাগে। আপনাদের বাসাটা বেশ বড়, অনেক বড়। এই সাইডে বারান্দা, ওগুলো পুরনো ঘর, ওগুলো ভাঙলে বাসার সামনে হবে। তো এখনও ভাঙেনি, ভাঙবে, আস্তে আস্তে ভাঙবে। এখন বর্তমানে আবার এক ছেলে এক মেয়ে, মেয়ে বড়, তারপর ছেলে, তারপরে যে ছোটটি যেটা মারা গেল সেটা। তো এই যে মেয়ে কাঁথা সেলাই করছে ফুলগুলো। ও আমি কাঁথা সেলাই করছিলাম কাঁথার ডাইস দিয়ে, তখন আমি চাপানোর পরে ওরও ভালো লাগছে, ও সব করেছে। তো 2 ছেলের জন্য 2 সাইডে 2টা রান্নাঘর, মাঝখানে পার্টিশন দিয়ে বাসাটা অনেক বড় এভাবেই করেছিল। যাই হোক, আল্লাহ সবার আশায় পূরণ করেন, আল্লাহ যা করেন হয়তো মঙ্গলের জন্য, হয়তো ওই ছেলের জন্য বাবা মা বেঁচতে যাবে আমি মনে করি ইনশাল্লাহ। এই 2টা বাচ্চা যমজ, মানে মেয়ের ছেলে, 2টাই যমজ। এত চঞ্চল যে মানে কল্পনার বাহির, কোনো একটা জায়গায় গোছগাছ করে রাখা যায় না। তো এই যে আমাদের এই পাশে পারিবারিক গোরস্থান, এখানে ছেলেকে দাফন করা হয়েছে। আমাদের কবরস্থানটা নতুন হওয়ার পরেই, মানে আমার শ্বশুর দেওয়ার পরেই এখানে আমার রাফি প্রথম, মানে যে ছেলে মারা গেছে ওর নাম রাফি। আমি ওর কথা বলতে পারি না। ও আমাকে মা বলে ডাকতো। সবাই দোয়া করবেন। ও আমার ভাসুরের ছেলে, কিন্তু মনে হতো না যে আমার ভাসুরের ছেলে, মনে হতো আমার ছেলে। বাড়িতে গেলে আমার পিছে পিছেই থাকতো। তো যাই হোক, আমরা এই রুমটাতে ছিলাম। সবাই আমার মেয়ে সব গোছগাছ করলো, যে সরি আপনারা কিছু মনে করবেন না, আমি ছেলের কথা মনে হলে আমার খুব কষ্ট পায়। ঘরের মেঝেগুলো হলে হয়তো বাসাটা অনেক সুন্দর লাগবে, সেই সুন্দরটা ছেলে দেখে যেতে পারেনি, একদম আনকমপ্লিট। তারপরেও গ্রামের বাড়ি খুব ভালো লাগে। গ্রামের বাড়ি হতো শহরের বাড়ির মতন সাজসজ্জা টিপটপ করতে পারে না তারা। তাদের কাজ হয়তো অনেক মোটা, তাই না? যেহেতু জমির মানুষ, ওরা ক্ষেতের জিনিসপত্র সব কিছু আসে যায়, এর জন্য ঘর বাড়ি সবসময় টিপটপ থাকে না। এই পাশের রান্নাঘরটা একদমই হয়নি, কারণ একটা রুম ওই সাইডে ভাড়া দেওয়া আছে, কারণ বাসার ভিতর কেউ নাই, আপা একাই থাকে। 1 রুম ভাড়া দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা হওয়ার পরে।
আমাদের গ্রামটা অনেক উন্নত হয়ে গেছে। এখানে এখন কল্পনাই করিনি যে কোনো দিন বাসা ভাড়া হবে, মানে রাস্তাঘাট সেরকম ছিল, কারেন্টও আসছে অনেক দিন পরে, ভাবা যায়নি যে এখানে মানে কোনো দিন কিছু হবে। তো এখন অনেক উন্নত হয়েছে, কারেন্ট, পল্লী বিদ্যুৎ, পিডিবি সব দুটো লাইনই ভেতরে আছে, আবার রাস্তা একদম সেই রকম পাকা রাস্তা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে এইভাবে ভালো রাখুক, একদিন ইনশাল্লাহ কমপ্লিট হবে। কারণ আপা ভাই সুস্থভাবে বেঁচে থাকলে সব হবে। আমি সবসময় বলি আপা ধীরে ধীরেই হবে। হয়তো আমরা চাকরি করে বলে আমাদের তড়িঘড়ি সব কিছু হয়ে গেছে, আর ভাই তো চাকরি করে না, উনি গ্রামে সব কিছু জায়গা জমি, এটা হচ্ছে আপার মেয়ে। তো যে ভাত রান্না করে বড় আপা নামায় রাখছে, ও সব দেখা মানে বাড়াবাড়ি করছে, এগুলো সব গামলাতে সব বেড়ে নিচ্ছে। এর মধ্যেই বিকেল 3টার সময় আমি বলছি যে আপা ভাইকে যদি, মানে ওখানে তো বলে হাট, গ্রামে যে সপ্তাহে একদিন বসে, সপ্তাহে 3 দিন হাট হয়, তো এটাকে বলে হাট। আর বাজার তো সবসময় হয়, তো হাটে বৃহস্পতিবার। আমি বলছি আপা চলো হাটে যাই। বিকেলে আমি হাট বের হচ্ছি, আমি আপা আর আপার বোন, মানে আমরা 3 বোনে যাচ্ছি, আর ওদের 3 বোনকে বাসায় রেখে আসলাম, তোমরা ওখানে থাকো, আমি হাটে যাই। কারণ ভাইকে হয়তো কোনো কিছু আনতে দেবো, ভাই হয়তো ওই নির্দিষ্টভাবে একটা জিনিস আনবে, আর আমি গেলে হয়তো সেভাবে নিয়ে আসবো যেটা ভালো লাগবে সেটাই। তো সেভাবে হাটে বেশ সুন্দর। আমার ভাই বললো যে আজকের দিনে মাছ বেশি পাবা না, কারণ সোমবারের দিনকে হাটে হচ্ছে বেশি মাছ উঠে, আর বৃহস্পতিবারে হাটে মাছ কম ওঠে। তো মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। তো আমি এখান থেকে মানে চিংড়ি মাছ নিলাম, একটা বললো বিলের, একটা বললো নদীর। তো বিলের চিংড়ি মাছটা আমি নিলাম ওখানে প্রায় যতটুকু ছিল। আর কিছু কিছু মানে সবজি বাজার টাজার এটা সেটা অনেক কিছুই করলাম। আসলে শ্বশুরবাড়ির হাট এখানে কখনো আমি আসিনি, আজকে দিয়ে 2বার আসছি, কারণ আমার হাজব্যান্ড একবার নিয়ে আসছিলাম, বলছিলাম চলো আমাকে নিয়ে চলো, ওইবার একদিন আসছি। তো আপা আমাকে বলছে, আমি আপাকে বাড়িয়ে ভাজতে দিই, মানে চাউল ভাজে না, মুড়ি ঠিক না, চাউল ভাজাটা মুড়ি মানে ফাঁপালো হয়, মানে বালু দিয়ে ভাজলে। তা আপা আমাকে বললো যে আমি আমার আর এক জায়ের বাসার থেকে মাটির পাতিল আর ঝাঁঝর নিয়ে আসে, হয়তো রাগ করবে, মানে ভেঙে গেলে হয়তো কিছু একটা বলতেই পারে। তো আপা বলছে আমাকে এগুলো কিনে দে, তাহলে তুই যখন যেটা পাঠাবে আমি সেভাবে ভেজে দেবো। তো আমি ওখানে আপার জন্য মাটির পাতিল, ঝাঁঝর, তারপরে কলাইয়ের রুটি বানানোর জন্য তাওয়া, এগুলো সব নিলাম। কিনে নিয়ে তো আমরা তখন মানে মোটামুটি বেশ 3 বোনে ভালোই বাজার করেছি। লতি নিলাম, চিংড়ি নিয়েছি বলে আপা বলছে লতি নাও, লতি নিলে আমি রান্না করে দেবো। মানে কি বলবো, আমার বড় বোনরা যেভাবে ভালোবাসে, আপা ঠিক আমাকে এইভাবে ভালোবাসে। আপারও 2 ছেলে 1 মেয়ে। আপা অসুস্থ মানুষ, তারপরেও খুব খুব ঠান্ডা মানুষ, খুব একটা অন্যরকম, খুবই ভালো, ভালোকে সবাই ভালো বলি। কারণ আমি সবাইকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা আমার থাকে না, কারণ আমি জানি না কেন এরকম হয়। দেখা যায় যে কিছুদিন পরে মানুষ কোনো একটা কিছু নিয়ে আমার সাথে দূরে চলে যায়, তখন মানে আমি একটু ধৈর্য শক্তিটা আমার অনেক কম হয়ে গেছে। আমি তখন একটা মানে জেদ করে বসি, বা তার সাথে তখন আর আমার কথা বলতে ইচ্ছা করে না, যেটা আমার বাস্তবে অনেক হয়েছে। যে একটা কাজ করতে গেছি, দেখা যাচ্ছে এমন একটা ব্যবহার করে, তখন আমাকে বাধ্য হয়ে দূরে সরে আসতে হয়। তো ওখানে অল্প একটু বেগুন নিলাম, মানে আপা যেগুলো বলছে যেভাবে মিশানো এভাবে রান্না করবো, তা আমরা ওইভাবে বাজার নিচ্ছিলাম। সন্ধ্যা হয়ে আসছিল, খুব ভালো লাগছিল চারিদিকে দেখতে যে হাট এরকমই হয়, আসলে মেয়েরা কমই আসে। আমি সব বাজার করে নিয়ে আবার পার হয়ে গেলাম। তো এটা আমাদের দিঘি, এটা আমাদের সর্বপ্রথম দিঘি, শ্বশুরবাড়ি যে আমি প্রথম দিঘিটাই দেখি। এখন আমাদের আরও 2টা দিঘি হয়েছে, 22 বিঘার একটা, আর তার চাইতে বেশি কত যেন বলে, ওটা একটা মানে অনেক বড় বড় দিঘি। আলহামদুলিল্লাহ, আমরা এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি, তো এইটুকু রাস্তা আমাদের কাছে আছে, সামান্য একটু রাস্তা। এই সাইডের জমিগুলো আমাদের ননদরা পেয়েছে রাস্তার ধারে, আমরা ওই সাইডের রাস্তার ধারে পেয়েছি, আমাদের জমি সব ভাগ হয়ে গেছে এবার। তো রাত্রে আমার বড় জামাই আসবে, তখন সবাই মিলে মাছগুলো বাছছিল, মলা মাছ খাবে আপা, খুব পছন্দ। আমার বড় জামাই রাত্রি প্রায় 11টার দিকে আসছে, 10টা-11টার দিকে, মানে মাহফিল শোনা রাত্রি তো শুনতে ভালো লাগে। আর তখন আপা বলছে জামাই আসবে, আমি একটু, আমার জামাই আবার মানে ব্রয়লার মুরগি খায় না, এগুলো খেতে চায় না, একদমই খায় না। তখন আমার এই মাছ রান্না করলো, বলে ছোটো মাছ রান্না করি, জামাই এসে খাবে। তো তাড়াতাড়ি করে ওরা বাসছিল, বেসে বাদ বাকি সব
ফ্রিজে রাখলাম, বললাম সব উঠায় রাখো, এখন রাত্রে এগুলো করলে মাহফিলে যাওয়া হবে না। যাই হোক সব কিছু নিয়ে একসঙ্গে আমরা গোটা ভাজা, মানে ছোটো মাছ তো হয়তো থাকবে না, তো পাশের বাসার আমার ভাসুরের চাস্তু ভাসুরের বেটার বউ আছে, ওদেরকে বললাম যে তোমরা একটু আসো, একটু বেছে দাও, কারণ আমি ওরকম করে নিচে বসে বাঁচতে পারি না। তো এগুলো চাউলের আটা আর কলাইয়ের আটা নিয়ে আসলাম যে রাত্রেই খাবো। তারপরে আবার ভাবলাম এটা শুটকি মাছ নিয়েছি, 3 রকমের শুটকি মাছ নিয়েছি, তো আপাকে একরকম দিলাম, 2 রকম দিলাম, আমি নিয়ে আসলাম আমার বাসার জন্য। এই যে আমার নাতি পুরো বাসার মধ্যে দৌড়াদৌড়ি খেলাধুলা খুব মজা করছে ওরা, খুবই ভালো লাগছিল। এটা আমার ছোট দেবরের ছেলে। তো আমার ছেলে গেলে তখন এরা সবাই একসঙ্গে আসে, এক জায়গায় আসে, খুব ভালো লাগে, বাচ্চা কাচ্চা সবাই কাছে আসে। তো আপা এখন বললো যে আমার এর মধ্যে আমার বড় মেয়ের যে বাবু আমি কোলে নিয়ে বসে আছি, ওই যে সবাই বলছে যে পক্সের মতন কেমন যে জিনিস বের হলো, আমার 2টা ভর্তি হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল যে ঘোরাফেরা বাদ দিয়ে সব অসুস্থ। এর মধ্যে আমি অসুস্থ হয়ে গেলাম, হঠাৎ করে দাঁতে ইনফেকশন হলো, এমন অবস্থা হয়ে গেল যে 3টা দিন আমি থাকছি, 3 দিন আমি বিছানায়, কোনো কথা বলতে পারিনি, পুরো মানে মুখ চোখ ফুলে আমার ডান চোখটা বন্ধ হয়ে গেছিলো, এমন একটা অবস্থা। তারপরেও আপা বললো যে রাত্রে পাকন পিঠা বানাবো, কলা রুটি বানাবো, বলছি হ্যাঁ তো করতে হবে, তাহলে আমরা যেতে পারবো না, সরি। তো এর মধ্যে আপা আবার পাকন পিঠা বানাতে লাগলো, আমি সব নিয়ে আসলাম, গুড় পাঠিয়ে দিয়েছিলাম আমার বাড়িতে, আমার বাসায় গুড় ছিল, এর আগের সপ্তাহে আমি সম্পূর্ণ বাজার ওখানে করে দিয়ে আসছি। তো বিকালে হাটে থেকে খালি কলাইয়ের আটা আর চাউলের আটা নিয়ে আসলাম। তো আমি আপাকে বললাম যে আপা পাকন পিঠা এভাবে হবে না, একটু জলটা কমাই দাও। আসলে মানে কি বলবো, রাত্রিও হয়ে গেছে, ওখানে একটু লাইটের এটাও কম ছিল। যাই হোক বাসায় বানানো বা ফ্রেশভাবে খাবার বেশ সুন্দর হচ্ছিল। পরে প্রথম একটু কেমন হয় পিঠা, পরে দেখা যায় আস্তে আস্তে হয়। চুলা দেখেন এখনও শুকায়নি, চুলার চারিপাশে মানে এখনও ভেজা অবস্থা হয়ে আছে। চুলাটা কোনো রকম দাঁড় করানোর পরেই মানে রান্না করেছে, চুলার আশেপাশে সব ভেজা, আবার চুলাটাও মানে ফাটল ধরেছে, এরকম একটা হয়ে আছে। তা আপা খুব মজা পাচ্ছে, খুব ইয়ে করছে। তো এর মধ্যেই ছেলের কথা মনে হয় আমার কাছে, খুব কান্নাকাটি করছিল দুপুরে। আমার খুব খারাপ লাগছিল যে আজকের দিনে আমরা আছি, ও থাকলে কত কিছু করতো। তো যাই হোক হয়ে আসছে পিঠা তৈরি করা, আপা তৈরি করছে আর আমাদেরকে খেতে দিচ্ছে, বলে তোরা সবাই গরম গরম নিয়ে যাই খা। তো যা ননদ সবাই মিলে মিশে থাকা একটা ভাগ্যের ব্যাপার। তো আমার যারা সত্যি খুব ভালোবাসি, কিন্তু তার মধ্যে একটু অন্যরকম হয়ে যায়, মানে আমি একটু মানুষকে বেশি ভালোবাসি, তখনই সম্পর্কটা এদিক ওদিক হয়। তো যাই হোক এভাবেই সব কিছু চলবে বা চলছে আলহামদুলিল্লাহ। তো মাছের পলিথিনগুলো আমি ধরে ধরে রাখছি, তো আমার ছোটো মেয়ে সব মাছগুলো উঠিয়ে রাখছে, জামুদা ওগুলো সব উঠে রাখি, না হলে কাকির কষ্ট হচ্ছে। তো ও সব কিছু খুব দ্রুত করতে পারে, মানে যে কোনো কাজ। তো ওরও আসলে শরীরটা ভালো লাগছিল না কয়েকদিন, মানে কি বলবো, এবার যে জন্য শরীরই সব অসুস্থ লাগছিল। যাই হোক যে আপা ছোটো মাছ রাত্রে রান্না করবে আমার বড় জামাইয়ের জন্য, তাই রেডি করছে সব কিছু কেটে বেছে। ওই যে রান্নাঘরের উপরে সব সানসেটের উপরে রেখে রেখে সব করছে। আপা বাইরের চুলা জ্বলছে, ওখানে নিয়ে যেয়ে দিবে যে এটা রান্না করার জন্য। আমার ননদের আমার জায়ের বাড়ি হচ্ছে নওগাঁ, আপার নওগাঁতে বাড়ি আছে। তো আপা এখানে, ছেলে মেয়েরা শহরে, ওই জন্য আপা এখানেই থাকে। মেয়ের কাছে একবার, ছেলের কাছে একবার, আমার জায়ের বাড়িতে একবার, মানে এইভাবে সুন্দরভাবে তার দিনটা কেটে যায়। আসলে তাই মানুষের বয়স হয়ে গেলে মনে হয় এরকমই হয়ে যায়, যে তখন বাড়িতে থাকার একটা মানে একাকিত্ব হয়ে গেলে তখন চা হয়। আর আপার হাজবেন্ড নাই, মারা গেছে, এই জন্য আপার জীবনটা এরকম হয়ে গেছে, মানে দৌড়াদৌড়ি করে বেড়াতে হচ্ছে। আসলে স্বামী বেঁচে থাকলে কোনো কিছু যেটাই হোক নিজের সংসারে টিকে থাকাটাই বা থাকা এটাই হচ্ছে বেটার কাজ। কিন্তু আপার জন্য বাড়ি ঘর সবই আছে, কিন্তু নওগাঁতে দেখা যায় মাটির দোতলা। আপা আমাকে দেখতে নিয়ে গেছিলো রায়হানের বিয়ের সময়, তো তখন আমি দেখতে গেছিলাম আপার বাসা, খুবই সুন্দর। ভিতরে ঢুকতে পারিনি, চাবি নিয়ে আসতে ভুলে গেছে। তো মাটির দোতলা খুবই ভালো লাগলো, কিন্তু আপা ওখানে একা থাকতে পারে না, স্বাভাবিক মেয়ে মানুষ এটাই, কিন্তু এটাই আমাদের মেয়েদের জীবন। তো যাই হোক এখন উনি খুবই ভালো আছে। তো ডায়াবেটিসের মানুষ, তো ওনার ভাইয়ের মেয়ে থাকে শহরে, ওখানে আসে থাকে, মানে সুন্দর ঘুরে ঘুরে সুন্দর সময়টা কেটে যায় তার।
এতে কোনো ইয়ে হয় না, কিন্তু তারপরে আমার কাছে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে যে হয়তো ভাইয়া বেঁচে থাকলে হয়তো ওখানেই থাকতো, সেভাবে নিজের সংসারে থাকতো। যাই হোক, আল্লাহ যেন সবাইকে নিজের সংসারে থাকার মতন তৌফিক দান করে, আমিন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এরকমভাবে থাকতে পারি মিলেমিশে। শ্বশুর বাড়িতে মিলেমিশে থাকা এটা আসলে খুব ভালো লাগে বা ভালো ব্যাপার একটা। তো আমার যাওয়াটা একটু কম হয়ে যায়, তাও সপ্তাহে যাই, আমি প্রতি সপ্তাহে আমার শাশুড়িকে দেখতে যাই, না যাওয়া করি না। কারণ হচ্ছে যে আমার শাশুড়ি ওই অপেক্ষায় বসে থাকে, বাড়িতে সব ব্যাটার বোড়াই আছে, 5টা ব্যাটার বউ বাড়িতে, তাও পরে আগাত সপ্তাহ না গেলে তখন বলে তুমি আসনি কেন, ওই সপ্তাহে কেন আসনি, মানে সবসময় এরকম। বয়স হয়ে গেছে, আমার শাশুড়ি খুব অসুস্থ, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখন এই ডাক্তারকে আবার দেখানোর পরে হাত কাঁপাটা একটু বন্ধ আছে। আমার শ্বশুরও খুব অসুস্থ ছিল, তো শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করা বা দেখা, এটা আমি মনে করি যে বীরত্বের কোনো কাজ না। তারা সেবা আমাদের কাছে নিচ্ছে, এইটা হচ্ছে বড় কথা। আমরা সেবা করছি, এটা বড় কথা না। সবাই যেন আল্লাহ সবাইকে যেন তৌফিক দেয় শ্বশুর শাশুড়ির সেবা করে সেখানে যাওয়া। শ্বশুর শাশুড়ির সেবা করলে স্বামীর হাত বাড়ে, এটা সত্য কথা, এটা হাদিসের কথা। আমি মনে করি সবাই করা উচিত। আমরা যে যেখানে আছি সবাই যেন আমরা এভাবে সব কিছু করতে পারি। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এর মধ্যে আমরা সবাই মিলে বের হলাম, ওখানে মেলা হয়েছে, এত সুন্দর মাহফিল হচ্ছে, ভিতরে মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, আর পাশে এই যে জায়গাগুলোতে আমাদের খোলা রাস্তা সাইড দিয়ে অনেক দোকান বসেছে। তো মাহফিল দেখতে গিয়ে আমরা এখানে একটু ঘুরতে গেলাম, যে দেখি আমাদের এই যে আমার আসলে এগুলোতে যাওয়া হয় না, আর সবই পরিচিত মুখ, শ্বশুরবাড়ির এলাকায় ভাবে ঘুরতেও পারছি না, তারপরেও সবাই সেভাবে গেলাম। খুবই ভালো লাগছিল, খুব ভালো লাগছিল মাহফিলে যে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে, যেমন খাবারের তেমন প্রসাধনী, আর যাবতীয় যা কিছু অনেক কিছুই বসেছে, তো খুব ভালো লাগছিল। এরপর থেকে আমি বলছি যে পরবর্তীতে হলে, মানে সব প্রতিবারই হয়, প্রতিবারই আমার এইভাবে যাওয়া হয় না, সবাই যায়, আমার যাওয়া হয় না। তো এবার মানে যতবারই হবে আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয় আমাদের, আমরা যেন যেতে পারি। ওখানে খুবই ভালো লাগলো গিয়ে। তো টুকটাক একটু কেনাকাটা করলাম, আপাকেও টুকিটাকি একটু কিনে দিলাম। নিজের চাইতে আমার মনে হয় কাউকে কোনো কিছু দিলে খুব ভালো লাগে, মানসিকভাবে শান্তি লাগে, যে ওর মনের ভিতরে হয়তো এটা চাচ্ছে, কিনতে পারছে না, আমি এটা কিনে দিই, আমার ভিতরে এরকম মনে হয়, আমার নিজের কাছে খুব ভালো লাগে। তা আপা বলছে এটা কিন, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। আসলে আমার সাথে খুবই প্রিয়, খুব ভালোবাসে, আমি ওকে খুবই ভালোবাসি। ও আমাকে কতটা ভালোবাসে আমি জানি না, আমি ওকে খুব ভালোবাসি, কি বলবো। ও যদি অসুস্থ হয়, আল্লাহ মনে হয় আমাকে বুঝাই দেয় যে অসুস্থ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বলি আপা তুমি অসুস্থ। এবার তুই কী করে বুঝলি? আমি বুঝতে পারছি, আমার কি জানি মানে মনের দিক থেকে বোঝা যায়, এত ভালোবাসতাম বা বাসি এখনো। মানে নিজের বোনেদের যেমন শেয়ার করি, ও ঠিক ওরকম। ও একদিন কথা আমার সঙ্গে না বললে, রাত্রে ঘুমানোর আগে হলে আমার সঙ্গে কথা বলে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অনেক বকবক করলাম, আর বকবক করতে চাচ্ছি না, হয়তো সবাই বিরক্ত হয়ে যাবেন। আর যদি আমার ভিডিওটি এতটুকু কারো কাছে ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটি লাইক দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।